আর বাঁচি না বাবা, সকাল সকাল এক একজনের এক এক রকম খাবার লাগে। কোথায় একটা খাবারেই সবাই মিলে খাবো একসাথে বসে, তা তো হয় না। কেউ ডিমের অমলেট খাবে, তো কেউ ডিম দিয়ে ম্যাগি খাবে, কেউ আবার লাল চা খাবে, তো কেউ দুধ চা খাবে, কেউ স্লাইস খাবে, তো কেউ বিস্কুট খাবে। এই হয় প্রত্যেক দিন আমার সাথে। তো তাই দেখো, একটা গ্যাসে 3টে চুলোতে 3 রকমের জিনিস বসিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা সুন্দর ভিডিও করছি। তো ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম যা আছে সব কিছু সেরে নিয়েছি। এবারে আস্তে আস্তে সংসারের কাজে লেগে পড়বো। চলো সবাইকে খাবার দিই। কাকিমা দেখো সকাল সকাল কি করছে। বালতির থেকে যত আমাদের ওই খাবার একটু একটু বেঁচে যায় রেখে দিই, মনেই থাকে না, ওই সেগুলো বের করে ওই যে এখন ঠিকঠাক করছে আর কি। সব সকাল সকাল কিসের মুড়ি, চিড়া, কলা থাকলে না মাখা যায় তো দুধ দিয়ে। হ্যাঁ, দেখো কি পরিমাণ রোদ, কি পরিমাণ রোদ উঠেছে। মানে আর ভাবাই যায় না। বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাবা ব্রাশ করো ব্রাশ করো ঝটপট। ব্লগটা স্টার্ট তো করেছি, জানি না কি শেয়ার করবো, কারণ এত গরম কিচ্ছু কাজ তো করতে ইচ্ছে করে না। মনে হয় যেন হালকা পাতলা কিছু রান্না করি। হ্যাঁ, এখানে ডিম দিলে ডিমের অমলেট হয়ে যাবে। ডিমের অমলেট করা। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কিন্তু গরমে জানি না কি শেয়ার করবো। তাকাতে পারছি না, এত পরিমাণে রোদ। যা রোদ পড়েছে, যা গরম পড়েছে, দেখো কেনা দুধেরই দই কত সুন্দর হয়েছে। এটা দিয়ে আজকে ঘোল খাবো, কেনা দুধের দই দিয়ে ঘোল। এটা একটু ফ্রিজে রাখবো, এখন দই হয়ে গেছে, এটাকে এখন ফ্রিজে রাখবো। তাহলে একটু পরে যখন বার করব তখন একদম। আর জল দিব, জল ভরতে হবে ফ্রিজে, জল ভরে দেব। এটা একটু যদি ফ্রিজে রাখা যায় ঠান্ডায়, বাপরে বাপ, এমনিই যাবে। ওই এত বড় হয়ে গেছে, যায় না। আজকে তো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ যা আছে। তো ভাবলাম চিংড়ি মাছ বানাবো, কিন্তু চিংড়ি মাছ ইচ্ছে করছে না বানাতে, এতটা গরম পড়েছে কি বলবো বন্ধুরা। তো তার আগে কাকিমাকে খেতে দিয়ে নিই, কারণ একটা ভারী ব্রেকফাস্ট সকালে কাকিমা কেন সবারই দরকার। তো আমরা খাই না, এই ডায়েটের চক্করে পড়ে এই সেই কত কিছু থাকে। আয়ুষের বাবাও সেরকম একটা খেতে চায় না, তাও জোর করে দেই আর কি। তো ভাবলাম চলো বাবাকে আর কাকিমাকে তাহলে দুধ আর মুড়ি দিয়ে দিই, ওরা দুজনে খাক, তারপরে আমি বাকি কাজগুলো সারবো। তো চলো এখানে গরম করে নিলাম দুধ। আয়ুষ যেহেতু দুধ খায় না, তো আয়ুষের পাপা খায়, কাকিমা খায়, আর আমি মাঝে মাঝে একটু খাই। তো এই নিয়ে দুধটা আনা হয়। দুধটা কেন আনা হয়? আয়ুষের পাপার জন্যই আনা হয়, যে ও একটুখানি দুধ খাক। রাত্র জেগে কাজ করা হয়, কত রাত্রি পর্যন্ত কাজ করা হয় বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, ওগুলো তো আর ব্লগে শেয়ার করা হয় না, তাই না বলো? দিলাম, বাবা বলে মুড়ি খাবে না, দুধ খাবে না, চা খাবে। তো ঠিক আছে, চলো চা বানিয়ে দিই একটুখানি। আর আমার তো মুড়ি দুধ খেতে ইচ্ছা করে না এই গরমে, তো এখন ভিজিয়ে ফেললাম, তো খাবে না এখন বলছে, তো চা খাবে। তো ঠিক আছে, তাহলে ওটা আমি খেয়ে নিই, আর কাকিমাকে দিলাম। আর আয়ুষ খাচ্ছে লাল চা আর বিস্কুট। ভাত হলে আয়ুষকে তাড়াতাড়ি করে ভাত দিয়ে দেবো। আজকে চিংড়ি মাছটা আছে, বানাবো কিনা ভাবছি। তার মধ্যে পুঁই শাক দিয়েছে ছন্দা, তারপর বাবা একটু আগে ডাটা, কচি কচি ডাটা তুলে আনলো। দাঁড়াও তোমাদেরকে দেখাই, একদম কচি কচি ডাটা। জানি না কি করব, আমার খালি মনে হয় যেন একটু হালকা পাতলার মধ্যে কিছু করি, কিন্তু হালকা পাতলা তো আর হয় না। এই যে দেখো বন্ধুরা, ডাটা একদম কচি কচি ডাটা নিয়ে এসেছে। জানি না ডাটাগুলো দিয়ে কী করবো। আবার কচু আছে, কচুটাও তো নষ্ট হয়ে যাচ্ছে, কত কিছু খাবে। কচু আছে আবার, এই যে কচুটা, এই দেখো এই কচুটা, জানি না কি করব, দেখা যাক কচুটা কি করি। গরমে নিয়ে বসলাম, কি বানাবো ভাবতে ভাবতে ওই যে ঢেঁকি শাক ছিল, এটা নষ্ট হবে, ঢেঁকি শাক বানাবো। আর পুঁই ডাটা আর এই ডাটা দিয়ে চচ্চড়ি বানাবো, সর্ষে বাটা দিয়ে। আর একটা ডিমের খুব সুন্দর, এটা কে আনছে? দাদা। দাদা, আচ্ছা, কোথা থেকে আনছে? ক্ষেত থেকে। তাহলে নদীর থেকে কচি কচি ডাটা আর পুঁই শাক, আর হচ্ছে এখন খাইস না, ওষুধ খাইছিস পরে। আর এটা হচ্ছে ঢেঁকি শাক বানাবো। আর একটা ডিম দুটো আছে, দুটো ডিম দিয়ে একটা দারুণ রান্না করব। শাক বানাবো না চচ্চড়ি বানাবো? শাক বানাও না চচ্চড়ি বানাও, দুটোই বানাও। দুটোই বানাবো, ভালো হবে।
আয়ুষ বাবা কত সুন্দর করে ভিডিও করে দিচ্ছে দেখো বন্ধুরা, এক ফোঁটাও ক্যামেরা নড়াচ্ছে না। পুঁই শাক ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব। এই যে পুঁই শাক কাটছি। অন্য কিছু বানাও যে নর্মাল কিছু। আমি আজকে দুটো ডিম আছে, ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। আমার খুব খেতে ইচ্ছে করছে, একটু পাতলা করে ঝোল বানাবো, গরম তো ভীষণ, ওভাবে বানালে খুব ভালো লাগে। লেবু আছে কিন্তু আইটেম নেই করে তো দুনিয়ার আইটেম হয়ে যাচ্ছে। কচুটারও এখন বড়া খেতে ইচ্ছে করছে, কচুটাও খারাপ হয়ে যাবে, ঢেঁকি শাকটা খারাপ হয়ে যাবে, ঢেঁকি শাকটা বানাইতে হবে। তবে এত কিছু বানাবো এই ভাবছি। নাই করো আজকে আবার সবজি আনতে চাই। ওর মানে প্রত্যেকদিন সবজি আনার একটা হ্যাবিট হয়ে গেছে, মানে ওর খুব ভালো লাগে বাজারে গিয়ে সবজি বাজার। খাবে কি এগুলা কি খায় তাহলে? এগুলা কি? এই যে এগুলা কত সবজি, মাংস তো খাওয়া যায় না, তো এগুলাই খাবা, এই জন্য সবজি খেতে হবে। তো চলো বন্ধুরা, আজকেও আর একটা সুন্দর রেসিপি শেয়ার করব। ব্লগের মধ্যে যদি রান্নাবান্না শেয়ার না করি তাহলে ব্লগটাকে পুরো ফুলফিল মনেই হয় না। তো চলো আজকে একটা ভিন্ন ধরনের রান্না শেয়ার করব। যদি বাড়িতে তোমাদের ডিম কম থাকে, মানুষ অনেক থাকে, তাহলে এই তরকারিটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো। দেখো আমি প্রেসারে আলু সেদ্ধ করে নিয়েছি, কিছু আলু সরিয়ে রাখলাম যেটা ঝোলে দেব, আর কিছু আলুতে দুটো ডিম দিয়ে দিয়েছি, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে লবণ দেব, একটু হলুদ দেব, এসব দিয়ে তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো বা লঙ্কা অ্যাড করতে পারো, একটু রসুন বাটা আদা বাটাও অ্যাড করতে পারো। তো আমি আজকে সিম্পলভাবে বানাবো, তো তাই সিম্পলভাবে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে দেখো আলুটা মেখে নিচ্ছি। দুটো ডিম দিয়েছি, কিন্তু এই দুটো ডিম দিয়েই কত মানুষের যে তরকারি হয়ে যাবে তোমাদেরকে কি বলবো। তো পুরো আলুটাকে এইভাবে কষলে নিচ্ছি। আসলে এই রেসিপিটা আমি শিখেছি আমার বৌদির থেকে। ওই যে দাদাটাকে দেখেছিলে আমার পিসাত্ত দাদা, তার বউ। তো বৌদি এখন এখানে থাকে না যদিও বা, তো বৌদির থেকে এই রেসিপিটা শেখা। তো চলো বন্ধুরা, ডিমটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, আর এবারে দেখো গরম তেলে ভেজে নিচ্ছি। এই যে ভাজার পর যে একটা ফুলে ফুলে ডুমোডুমো হয়ে হবে না, মানে স্পঞ্জের মতন একদম সফট হবে, আর খেতে একদম ডিমের একটা গন্ধ কামড় দিতেই মানে এই বড়াটা যে এত ভালো লাগে খেতে, মানে কি বলবো। তো এটা শুধু বড়া করব না, এটা দিয়েই তরকারি বানাবো। আচ্ছা তোমরা কারা কারা বলো তো এই টাইপের তরকারি খেয়েছো? আমাকে একটু কমেন্টে লিখে পাঠিও তো যে দিদিভাই এই তরকারিটা খেয়েছি। আর যারা যারা খাওনি তারাও একটু আমাকে কমেন্ট করে পাঠিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, ভালো লাগবে। যারা খেয়েছে তাদেরও ভালো লাগবে, আর যারা খায়নি নতুনভাবে ট্রাই করবে তাদেরও ভালো লাগবে, মানে তাদের কথা শুনে আমার ভালো লাগবে। তো চলো ডিমটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ডিমের বড়া বলবো, ডিম বলবো না। তো আয়ুষকে তো আমি আজকে বলেইছি এটা ডিমের বড়ার তরকারি, তো আয়ুষ কিন্তু খুব সুন্দরভাবে খেয়েছে। চলো রান্নাটাও খুব সিম্পলভাবে করবো, তোমরা দেখতে থাকো। মিনিমাম 2-3 মিনিট ভাজার পর আমার এটা ভাজা হয়ে গেছে, আর গন্ধটা যে এত ভালো বার হয়েছে কি বলবো তোমাদেরকে। তো চলো প্রত্যেকটা বড়া এরকম করে সুন্দর করে ভেজে নিই। আচ্ছা তেলের মধ্যে এবারে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এটা না দুরকমভাবে বানানো যায়। এই যে ঝোলটার মধ্যে আদা রসুন বাটা দিয়েও ঝোলটা তোমরা বানাতে পারো, কিন্তু আজকে একদম সিম্পল প্রসেসে আমি বানাবো, যেটা হচ্ছে জিরে ফোড়ন আর জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে। তো ফোড়নে একটু গোটা জিরে, তার সাথে একটু শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই সবজিটায় আমি একটু ডাটাও অ্যাড করব, সেই কচি কচি ডাটাগুলো ছিল সেইগুলো। তো এবারে ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে মশলা দিব লঙ্কা বাটা আর জিরে বাটা। তো লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে নিলাম, দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। এবারে দিয়ে দিলাম সেই ডিমের বড়াগুলো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে জল দেব। প্রথমে ভাবলাম আগে জল দেবো, তারপর ভাবলাম যে না, ডিমটাকেও একটু মশলা দিয়ে কষিয়ে নিই, মানে ডিমের বড়াটাকে, তারপরে জলটাতেই ভালো হবে, এটা তো ভাঙার কোনো চান্স নেই। তো সুন্দর করে দেখো জল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ওই দিকটায় ঝোল ফুটতে ফুটতে হাত ধুয়ে চলে আসলাম এই যে এই ঘরটাতে। এই ঘরটাতে দেখো প্রচুর পরিমাণে কাপড় হয়েছে। এই ঘরটাতে কতগুলো শাড়ি ছিল তোমরা তো দেখেইছিলে, সব শাড়ি আমরা ওই ঘরে নিয়েছি, মানে প্রথম অবস্থায় এই ঘরের বিছানাটায় রেখেছিলাম, তো তারপরে এই যে ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে। আর এই কাপড়গুলো হচ্ছে দার্জিলিংয়ের কাপড়, সেগুলো যেখানে ঘুরতে গেছিলাম। আর ভাবো এই যে এত মোটা জ্যাকেটটা আমি পরে একটু দেখালাম যে এত গরম পড়েছে, আর এত গরমে এই মোটা সোয়েটারটা পরলে
কোন পাগল আমাকে লাগবে বলো। আর কারাই বা এই গরমের দিনে এই সোয়েটারগুলো ভাঁজ করে বলো? ওই দার্জিলিংয়ে যারা গেছে তারাই একমাত্র এই সোয়েটার কেচে কুচে ধুয়ে টুয়ে এগুলো আলমারিতে তুলবে। তাছাড়া কি এই গরমে কেউ সোয়েটার বার করে বলো? কেউই বার করে না। তো চলো, আমিও খুব হালকা অল্প পরিমাণে সোয়েটার নিয়েছিলাম। আর আয়ুষের জন্য ওই সবারই সোয়েটার একসাথে ভাঁজ করা হচ্ছে, লম্বা লম্বা প্যান্ট এগুলো। চলো চলো এবারে দেখি ঝোলটা কতটুকু হলো। প্রায় হয়েই গেছে, তাই ভাবলাম নামিয়ে নিই। ও বাবা, দেখো কতগুলো পড়ে গেল। আমার ঝোলের গন্ধটা শুনে মনে হচ্ছে যেন আমি এখনই ভাত খেতে বসে পড়ি। বিশ্বাস করবে না কি যে স্বাদ হয়েছে খেতে ঝোলটা, মানে কি বলবো তোমাদের, ডাটা আলু দিয়ে ঝোল। দেখো, বাড়িতে যদি জনে জনে ডিম থাকে তাহলে তো ডিমের কারি বা ডিমের অমলেট এসব তো খাবেই, কিন্তু এমনও তো কোনো দিন হতে পারে যে বাড়িতে ডিম কম আছে, তখন কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো চলো এবারে হচ্ছে বানাবো পুঁই শাকের চচ্চড়ি। তো পুঁই শাকের চচ্চড়ি বানাতে গেলে পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম, কেটে নিলাম, তারপরে একটু কালো জিরে কাঁচা পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে এবারে পুঁই শাক ডাটা আলুটা যে কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো। আর এই পুঁই শাকটা কালকে আমাকে ছন্দা দিয়েছিল, তো আমিই বলেছিলাম যে এই পুঁই শাকের চচ্চড়ি খেতে ইচ্ছে করছে সর্ষে বাটা দিয়ে, তো তখনও বললো ওর ঘরে অনেক আছে, তো ওর বাবার বাড়ির থেকে দিয়েছিল, তো সেই পুঁই শাকই ও আমাকে দিয়েছে আর কি। তো চলো এখন এটাকে খুব ভালো করে রান্না করব। আজকের প্রত্যেকটা রান্নাই এতটা ভালো হবে, নিজের রান্না নিজেই প্রশংসা করছি তা না, আমার বর খেয়ে তাই বলে, তাই তোমাদেরকে বলা। আসলে রান্না একটা ভালোবাসার জিনিস, প্রত্যেকটা জিনিসেরই ভালোবাসা না থাকলে সেটা কিন্তু ভালোভাবে গড়ে ওঠে না। তো সেটাই, রান্নাটাও কিন্তু সেরকম, একটু ভালোবাসা দিয়ে বানালে দেখবে রান্নাটা খুব ভালো হয়। আর কোনটার সাথে কোনটা যাবে সেটা বুঝে শুনে রান্নাতে দিতে হয়। আমি অত ভালো রান্না পারি না, তবুও যতটুকু জানি আমার মনে হয় ভালোই হয়। তো সব মায়ের থেকেই শেখা, আমার মা খুব ভালো রান্না করে সেই জন্য। তো দেখো এখানে পুঁই শাক আলুটা ডাটাটা ভালো করে ভেজে নিয়ে একটু সর্ষে বাটা 2 কোয়া রসুন দিয়েছি, তার সাথে লঙ্কাটা একটু বেশি করে দিয়ে একটু বেটে নিয়ে দেখো একটু হালকা জল দিয়ে দিচ্ছি সর্ষে বাটার। চচ্চড়িটা কি বিশাল খেতে হয়েছে তোমাদেরকে কি বলবো। তোমরাও তো পুঁই শাক খাও, আমি জানি আমার থেকে ভালো রান্না করো, তোমরা কিভাবে খাও আমাকে জানিও। চচ্চড়ি ভালো হয়েছে। সর্ষে বাটা দিতে মাছটা দিলে ভালো হতো না। চলো বন্ধুরা, রান্নাবান্নার কাজ মোটামুটি শেষ। তো এবারে চলে আসলাম এই ঘরটাতে, এই ঘরটা একটু গোছাতে। চারিদিকে ঘরটা একদম অগোছালো হয়ে থাকে, কি বলবো তোমাদেরকে। তো এই ঘরটার একটা মানে দারুণ জিনিস অর্ডার করা হয়েছে, তো জিনিসটা আসলে তোমরা বুঝতে পারবে। তো কবে আসে দেখি, আমরাও অপেক্ষায় আছি এই কাপড়গুলো রাখার একটা ব্যবস্থা করার জন্য। তো চলো এবারে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। লাইভ চলাকালীন অনেকেই কমেন্ট করে শাড়িগুলো আমি নিয়েছি একদম ভালো না, শাড়িগুলোর দাম অনেক, শাড়িগুলো তো এই মার্কেটে এত দামে পাওয়া যায়। তো দেখো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, অনলাইন বিজনেস এমন একটা জিনিস যেখানে বাড়িতে বসে সবাই কোনো টাকা ইনভেস্ট ছাড়াই, আজকাল তো সবাই ফ্রি শিপিং দিচ্ছে, ফ্রি শিপিংয়ে তোমরা কিন্তু বাড়িতে বসে কাপড় জামাগুলো পেয়ে যাচ্ছ। আমি জানি না কে কতটা লাভ রাখে, কিন্তু আমি এইটুকু বলতে পারবো যে খুবই কম পরিমাণে লাভ রেখে, মানে আমাদের পারিশ্রমিক টাকাটা রেখে তারপরে কিন্তু আমরা সেই শাড়িটাকে সেল করছি। আর দামের যদি একটু হেরফের হয় তাহলে সেটা আমরা যেখান থেকে নিয়ে আসি সেখান থেকে, হয়তো সেখানে আমাদেরকে একটু বেশি দামে দিচ্ছে, অন্য জায়গাতে গিয়ে হয়তো আমাদের একটু কম দামে দিত, তো সেটা হয়তো সন্ধান আমরা জানিই না, এরকমটাও হতে পারে। কিন্তু তার জন্যও হয়তো আমাদের দামের হেরফের হচ্ছে। তো কিন্তু একটা কথা বলবো, যেই দামে আমরা কিনে আনি না কেন, খুব সামান্য সংখ্যক টাকা রেখে তারপরে আমরা তোমাদেরকে দেই, যেটা অন্যান্য দোকান থেকে বা মল থেকে বা বাজার থেকে কিনতে গেলে তোমরা অনেক টাকায় পাবে। তো প্রত্যেকের দাম আমরা জেনে বুঝে যেচে নিয়ে শুনে নিয়ে তারপরে আমাদের প্রোডাক্টের দামগুলো রাখি, যাতে করে তোমাদের নিতে কোনো রকম অসুবিধা না হয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো, তোমরা ভালোবাসা দিও, যাতে করে এইভাবেই এগিয়ে যাই আর এইভাবেই তোমাদের ভালোবাসা পাই। আমি এই ঘরটাতে দেখো আহামরি সেরকম কিছুই করতে পারছি না, শুধু ভয়ে ভয়ে, যদি যদি সাকসেস না হই, তো সেই ভয়ে ভয়ে কিছুই করছি না, শুধু ঘরটাকেই করে রেখেছি। তবে আয়ুষের বাবার ইচ্ছে আছে ঘরটাকে একটু নিচে ফ্লোর ম্যাট পাতবে, যাতে শাড়িগুলো ভাঁজ করতে পারে সুন্দরভাবে, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বানাবে যাতে লাইভের সময় অসুবিধা না হয়, আরও ভালো ভালো কিছু লাইট আনবে। দেখো একটা রিং লাইটেই লাইভ হয়, সেই জন্য হয়তো আলোটা খুব একটা পড়ে না, তবুও একটাতে আমার মনে হয় এনাফ।
আর বেশি লাগালে বেশি টাকা খরচ হবে। তো সেটা না হয় পরবর্তীতে দেখা যাবে, আগে বিজনেসটা দাঁড় হোক, তারপরে না হয় ইনভেস্ট করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওর অনেক কিছু ইচ্ছে যে একটা এই ঘরটাকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বানাবে, নিচে ফ্লোর পাতবে, শাড়িগুলো ভাঁজ করতেও ভীষণ কষ্ট হয়, কারণ পাকাটা কিন্তু একদম খসখসে, দেখো মোছাই যায় না, মানে আটকে আটকে ধরে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো কোনো ব্যাপার না, সব আস্তে আস্তে হবে, দেখা যাবে। তার মধ্যে আমাদের সামনে আবারও পুনে যেতে হবে, আর সেখানেও অনেক টাকার খরচা আছে। এই যে কিছুদিন আগে পুনের থেকে আসলাম, সেখানেও প্রচুর খরচা হয়েছে, আবারও পুনে যেতে হবে, আর হাতে 1.5 মাসের মতো সময় আছে। মাত্র সবাই ভাত টাত খেলো, এই যে আয়ুষের পাপা খেয়েছে, আয়ুষ খেয়েছে, আমি তো আগেই খেয়েছি, কাকিমা সকালে ভাত খেয়েছে, কাকিমা এখন খাবে। হ্যাঁ, তুমি 2বার খেয়েছো। কেমন হচ্ছে তরকারি? ওই কেমন হচ্ছে সবজি? হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে। ভাতটা গরম গরম খেলে ভালো হতো। ঠান্ডা খাইছে এখন, তখন বলছিলাম খাও না। বাবা তরকারি কেমন হচ্ছে? বাবা তরকারি কেমন হচ্ছে? হ্যাঁ ভালো ভালো। কি দিয়ে ভাত খেয়েছো? ডিমের বড়া? হ্যাঁ। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। তো এই মাত্র আমি স্নান টান করে চলে আসলাম, স্নান টান করে এসে দেখি এই যে খাবারের থালাগুলো রেখে দিয়েছে। তো সেগুলোকে এখন তুলে নিয়ে ভালো করে কলপারে রেখে মেজেও নিয়ে আসবো, আর জায়গাটা ভালো করে মুছে নেব, কারণ ঘর দুয়ার মোছা হয়ে গেছে সেই জন্য। আর এত গরম পড়ে না, এই নাইটিটা ছাড়া বোধহয় অন্য কিছু ভালোই লাগে না। একটা দিদিভাই কমেন্ট করেছে তোমার হাতা কাটা নাইটি নাকি তুমি পরো না, তুমি তাই জন্য বিক্রি করো না, তো আবার কেন পরছো? তো দিদিভাইকে বলছি এটা অনেক দিনের নাইটি দিদিভাই, অনেক আগের নাইটি। তো রান্নাবান্না করে সেই যে তখন খেয়েছিলাম দুপুর 1টার দিকে, তারপরে স্নান টান করার পর একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে এখন বাজে 4:45টার মতন, যা গরম পড়েছে এমনিই ঘেমে যাচ্ছি। তো ভাবলাম সেই যে সকালে বলেছিলাম একটু ঘোল খাবো, তাই ওই ঘোলের জন্য আবার শরবত নিলাম। কাকিমা ওইদিকে ভাত খাচ্ছে, তো ওইদিকে দেখো লেবু কেটে নিচ্ছি, সন্ধ্যাদের গাছের লেবু এটাও। তো লেবু চিনি নুন দিয়ে একটুখানি ঘোল বানাবো, আর সেই ঘোলটাই খাবো, মানে এত ভালো লাগে ঘোল খেতে। দুজনেই পড়াচ্ছে। মনে হচ্ছে যেন মন প্রাণ একবারে জুড়িয়ে যাবে, এত দারুণ হয়েছে খেতে, কি বলবো। চলো চলো আয়ুষকে টিউশনে পাঠাবো এখন আমার। এই মাত্র ছেলে টিউশন থেকে এসে ওই দেখো বুকিং চলছিল আমাদের। তো ওর বাবা এই মানে ওই ঘর থেকে এই ঘরে এনে বুক করছিল, প্যাক করছিল। তো ও বলছে আমি প্যাক করি। ওই দেখো কি সুন্দরভাবে প্যাক করছে, ওর বাবাকে দেখে যে যেভাবে প্যাকিং করে ঠিক সেইভাবে ও প্যাকিং করছে আর কি, ওই হাসছে আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন যাব আয়ুষকে টেস্ট করাতে। বা আজকে 14 থেকে 15 দিন হয়েছে টেস্ট হয় না, তো টেস্টটা করিয়ে নেবো। তো এইমাত্র সবাই ঘুম থেকে উঠলো, আয়ুষের বাবা ঘুম থেকে উঠলো, ওই আয়ুষ দেখতে পারলে ওই প্যাকেট করছে। তো আজকে কাকিমাকে স্যালারি দিলাম, আর এইটা হচ্ছে ওই দিদির, এখানে টাকা আছে দিদির। কে কত স্যালারি নিচ্ছে এটা নাই বা বললাম, ঠিক আছে, গ্রামের স্যালারি বুঝতেই পারছো, শহরের মতো নয়। তো চলো এখন আমার যাকে দিব দিয়েছে নিয়ে যাব। আসলে আমাদের ইউটিউব পেমেন্ট ঢুকেছে, ইউটিউব পেমেন্ট ঢুকার সাথে সাথেই এই যে দিদিভাইকেও টাকা দিতে আসলাম। আর এই যে বনির টাকলু করেছে, এরই চুল ফেলানো হয়েছিল বনির। তো বনির চূড়াকরণে অনেক গিফট পেয়েছে, আমারই গিফট দেওয়া হয়নি, তো আজকে ভাবছি আমিও নিয়ে আসবো, তো দেখা যাক। তো দেখো কী কী জামা পেয়েছে, ওটাই আমাকে দেখাচ্ছিল যে কাকিমণি দেখো আমি কী কী জামা পেয়েছি। খুব সুন্দর সুন্দর জামা পেয়েছে চূড়াকরণের অনুষ্ঠানে আর কি। তো চলো এখন আমি যাব আয়ুষকে নিয়ে ব্লাড টেস্ট করতে। করেছে, এখন বেরোবো। আর ওই যে আয়ুষের হবে ফুটু। কে কেমন করে জানি কান্দিস তুই। চলো গেটটা লাগাই দাও। তো এই তো চলে আসলাম। একটা বিশাল আকারের টেনশন হয় যখন ব্লাড টেস্টটা হয়, যে কি রিপোর্ট আসবে, কত রিপোর্ট আসবে, খুব ভয় লাগে। মিনিমাম 15টা দিন হয়ে গেল এই ব্লাড টেস্ট করলাম। তো আজকে নিয়ে নিচ্ছি ঝাড়ু, বেলচা, এইগুলো খুব দরকার ছিল। আয়ুষের হিমোগ্লোবিন 8 আছে, 2.5 মাসের পর তাও আবার 8। তোমরা আশীর্বাদ করে যেন এরকমই থাকে। তো চলো বন্ধুরা, দার্জিলিং থেকে কী এনেছি তোমাদের সাথে এতদিন কাজের চাপে শেয়ারই করা হয়নি। তো দেখো এই যে চাদরগুলো দেখতে পাচ্ছ, 150 টাকা করে নিয়েছে। চাদরগুলো চেয়েছিল 500-600 টাকা, বার্গেনিং করার পর 150 টাকায় দিয়েছে। প্রথম যে চাদরটা দেখালাম সেটা হচ্ছে আমার মায়ের, আর এটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। দেখো তোমরা অনেকেই অনেক কিছু বলো, শাশুড়ি মা শ্বশুরমশাইকে নিয়ে যায়নি তো কি হয়েছে, শপিং যখন করেছি তো সবার জন্যই নেব, এটা আমার অনেক আগের অভ্যেস।
আগে যখন ব্লগ করতাম না, আমার পার্লারের টাকা দিয়েও কিন্তু আমার মা শাশুড়ি মার জন্য আমি জিনিস কিনতাম। আমি নিজের জন্য নিতাম না, কিন্তু ওদের জন্য নিতাম। তো যাই হোক, এগুলো আর বলে আমি নিজের ইয়েটাকে বাড়াতে চাই না, কিন্তু এখন যেহেতু ব্লগ করছি এখন তো দেখাতেই হবে, তাই না বলো? তো এই মাফলারটা আমার বাবার জন্য নিয়েছিলাম। তো তারপরে আয়ুষের বাবা না জেনে ও পরে ফেলে। ও তো ঘুমাচ্ছিল, আমি বাজারগুলো করেছিলাম দার্জিলিংয়ে। তো ও যখন জানে না, ভাবেছে ওর জন্য, ও পরে ফেলে। তারপরে পাপার জন্য ওই উলের মাফলারটা আনি। আর এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের। তো বাবা তো চাদর পরে, তো সেই জন্য বাবার জন্য চাদর নিয়েছি। তো আমার পাপার চাদর পরে না, মাফলার পরে, সেই জন্য বাবার জন্য মাফলার নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা শালের চাদর, কাশ্মীরি শাল আর কি। তো এই চাদরটা নিয়েছি, নিতে চাইনি প্রথমে। তো আমার মা বলে, সবার জন্য নিয়েছিস, তুই একটা চাদর নে, তুই তো কোনোদিন চাদর কিনিস না। সত্যি কথা বলতে গেলে আমি কোনো দিনও চাদর কিনি না, কিনিও নি আজ পর্যন্ত। তো এই জীবনে প্রথম আমি চাদর কিনলাম, তাও এত কম দামে দিচ্ছিল সেই জন্য। কাশ্মীরি শালটা খুবই কমে পেয়েছি। তোমরা জানি না কীরকম দামে কাশ্মীরি শাল কেনো, তবে আমি কিন্তু দার্জিলিংয়ে খুব কমে পেয়েছি। লাস্ট আয়ুষের পাপার জন্য একটা সোয়েটার নিয়েছিলাম, এটাও আরও কমে দাম। এগুলো তো হাতে বুনছিল আর কি, ওখানে বসে বসে আমার এত ভালো লাগছিলো দেখতে। তো ওইখানে দার্জিলিংয়ের মানুষরা কি সুন্দর হাতে বোনে। চলো, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ফিরে আসছে আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে। টাটা।